সরকারের সাথেই আষ্টেপৃষ্ঠে লেগে থাকা কোনো সিন্ডিকেট সিস্টেমেটিক ওয়েতে এই প্রবলেমগুলো করতেছে। যারা এই ধরনের সিন্ডিকেট তৈরি করে আসলে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছে, একবার দাম কমাচ্ছে সেটাও তাদের ছকে, দাম বাড়াচ্ছে তাদের ছকে, আলটিমেটলি এখানে ভুক্তভোগী কিন্তু জনগণই হচ্ছে। যেই সিন্ডিকেটগুলো আগে হাসিনার সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটগুলোই হয়তো এখন প্রধানমন্ত্রীর সিন্ডিকেট হয়ে উঠেছে, মানে বর্তমান প্রধানমন্ত্রী। সরকারের তো বলা হয় অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়েও রেট বেশি। তো এখন দেখা যাবে এরকম একটা 15-20 হাজার টাকার একটা চাকরির জন্য হয়তো বিএনপির নেতারা 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ চেয়ে বসবেন। শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় রয়েছেন তারা সুস্পষ্টভাবে তাদের তৃণমূলের নেতাকর্মীদের একটা ঘুষ খাওয়ার আঞ্জাম এখানে তারা করছেন। যাহা কিছু মনে চায় তাহা কিছু চাপিয়ে দেওয়া যায়, তাহলে আসলে হাসিনা না হয়ে উঠতে পারলেও অ্যাজ এ পার্টি বা সিস্টেম আকারে এটার মধ্যে হাসিনা তন্ত্র কিন্তু জেঁকে বসবে। তখন এটা সুইসাইডাল হবে। হাসিনা তো গুলি করে করে আগায় যেতে পারছে, তারেক রহমান তো সেটা পারবেন না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি এই অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাঈম আহমেদ। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। নাঈম, তুমি শুরুতেই জানতে চাই, বাংলাদেশে এখন একটা বিষয় খুব বেশি আলোচিত হচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ সংকট। একদিকে যেরকম বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না, অন্যদিকে শিল্প ইন্ডাস্ট্রি আসলে গ্যাসের সংকটের কারণে বন্ধ রয়েছে। এই যে বিএনপি সরকারের যেই সময়ে মাত্র 6 মাস পার হতে চলেছে, এখনও যায়নি, এই সময় যে বিশাল একটা সংকটে পড়ছে, এটা আসলে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, ইন্টারেস্টিংলি এই সংকটটার কারণ কি, এটা বাংলাদেশে যে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি নিজেই বলে ফেলেছেন। তিনি বলছেন যে জ্বালানির সংকটটা হচ্ছে একটা বিশেষ সিন্ডিকেটের কারণে। মানে এটা একটু হাস্যকর, বা আমি বলার সময় একটু হাসি পাচ্ছে এই জন্য যে সিন্ডিকেটটা কারা, তার দলের লোকজনই তাহলে, বা সে খোলাসা করে বলুক যে সে তিনি যেহেতু বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে একটা সিন্ডিকেটের কারণে এই সমস্যাটা হচ্ছে, তাহলে তিনি ঝেড়ে কাশুক যে তার কোন মন্ত্রী, কোন আমলা, কোন ব্যবসায়ী। কারণ এখন তো দেখছি যে তার দলের নেতাকর্মীদের যেভাবে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দেওয়ার একটা ব্যাপার তৈরি হয়েছে, আবার বিশেষ কিছু আইনের কিন্তু পরিবর্তন আনা হচ্ছে বিশেষ বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীকে এখানে সুবিধা দেওয়ার জন্য। বিশেষ করে ওষুধের যে রিসেন্ট একটা হয়েছে যে নীতিমালার পরিবর্তন হয়েছে এইটা। তারপর আপনি জানেন যে জ্বালানি তেল আনা নেয়ার যে ব্যাপারটা, সেটার সাথে বসুন্ধরা গ্রুপের একটা নাম উঠে এসেছে এবং সেটা নিয়ে হয়তো সরকার এখন একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। তার মানে হচ্ছে সরকার নিজেই জানেন যে কোনো একটা সিন্ডিকেট এখানে কাজ করছে। এর মধ্যে দিয়ে আমরা এই অনুসিদ্ধান্ত পৌঁছাইতে পারি যে আসলে এইটার যে চেইন ব্রেক হয়ে গেছে, বা আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি তেল নাই বা গ্যাস নাই, ওইটা না, বরং সরকারের সাথেই আষ্টেপৃষ্ঠে লেগে থাকা কোনো সিন্ডিকেট সিস্টেমেটিক ওয়েতে এই প্রবলেমগুলো করতেছে। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে কিছুদিন আগে একবার প্রচণ্ড রকম মানে তেলের সংকট হইলো, যে কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছিল না। এরপর হঠাৎ করে কী করা হলো, তেলের দাম বাড়ানো হলো এবং দেখবেন পরের দিন থেকে তেল সব স্বাভাবিক হয়ে গেছে। আবার রিসেন্ট সময়ে দেখবেন যে গ্যাসের প্রচণ্ড সংকট ইত্যাদি। তো এর আগে একটা ঘটনা ঘটেছে। আগে ঘটনাটা কি ঘটেছে, আপনার অ্যাভারেজে 400 টাকার মতো এলপিজি গ্যাসের যে বোতল, সেই বোতলের দাম কমানো হয়েছে। তো কমানো, এটা তো তার যে ওই যে সিন্ডিকেট ব্যবসায়ী সুবিধাভোগী যারা আছে এখনকার সরকার, তাদের তো ভালো লাগতেছে না। কারণ হচ্ছে ওই ধরেন বোতল কিনতেছে সে 1000 টাকায়, সে বেচতে পারতো 2000 টাকায়, এখন এটা 1600 টাকায় বেচা লাগতেছে, ব্যবসাটা কমে গেছে, এটা তো তার খারাপ লাগতেছে। সো সেই জন্য সে ধরেন আবার একটা কৃত্রিম জটিলতা তৈরি করছে। এবং শুধুমাত্র এলপিজি গ্যাস না, লাইনের গ্যাসেও গ্যাস থাকতেছে না। যে মানে তুমি শুধুমাত্র তো না, এখন যারা লাইনের গ্যাস ইউজ করতে তোমরাও এখন বোতল কিনো, তো তুমি আয়সা তো বোতল পাবা না, তখন কি করবা? তো এইরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং দেখবেন যে এখন আবার ওই যে দাম বাড়ানো বা এই প্রক্রিয়াগুলো তৈরি হয়েছে। ফলে মানে এইখানে সরকারের মধ্যে এক ধরনের সরকার
যারা এই ধরনের সিন্ডিকেট তৈরি করে আসলে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছে, একবার দাম কমাচ্ছে সেটাও তাদের ছকে, দাম বাড়াচ্ছে তাদের ছকে, আলটিমেটলি এখানে ভুক্তভোগী কিন্তু জনগণই হচ্ছে। মাত্র সময় 6 মাস, এই 6 মাসের ভিতরে কি বিএনপি সিন্ডিকেট তৈরি করে ফেললো? এইটা বিএনপি হচ্ছে ক্লাবের মতো, এবং এক নাম্বার হচ্ছে তো বিএনপি নিঃসন্দেহে কিছু তো ক্লাব আছে, মানে কিছু তো তার সিন্ডিকেট বা সুবিধাভোগী তারা এসে জড়ো হবে, একটা সিন্ডিকেট করার চেষ্টা করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যে সিন্ডিকেটগুলো ছিল তাদের ব্যাপারে তো আসলে কোনো ডিসাইসিভ জায়গায় বা কোনো ওয়ে আউট তো সরকার এখন পর্যন্ত করে নাই, ইন্টারিমও করে নাই, বর্তমান সরকারও করে নাই। ফলে এমনও হইতে পারে যে যেই সিন্ডিকেটগুলো আগে হাসিনার সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটগুলোই হয়তো এখন প্রধানমন্ত্রীর সিন্ডিকেট হয়ে উঠেছে, মানে বর্তমান প্রধানমন্ত্রীর। সো সেটা যদি না দেখতাম তাইলে তো আসলে বিপুল সংখ্যক মানুষকে, আমলা, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আওয়ামী লীগে তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় এখন দেখতাম, সেটা তো দেখতে পাচ্ছি না। ইভেন এইটাও কিন্তু আমরা শুনছি না ম্যাসিভ লেভেলে কোনো আমলা বা এই হাসিনার রিজিমকে যারা টিকিয়ে রাখছিল, যে সিন্ডিকেটগুলো কাজ করছিল তাদেরকে ছাঁটাই করা হয়েছে বা এখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এরকম কিছু তো দেখছি না। খুব কিছু লোক ধরেন একবারে ভাইরাল হয়ে গেছে, ফুটেজ আসছে, কিংবা ওই যে অন্তর্কোন্দল দুইজনই এখন সিন্ডিকেটের মালিক হইতে চায়, তো একজন একজনকে ধরেন একভাবে টার্মিনেট করছে, ওই ঘটনাগুলো ঘটছে। কিন্তু মোটা দাগে আওয়ামী লীগের যে সিন্ডিকেটগুলো ছিল, জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসেছিল, সেই সিন্ডিকেটগুলো যে এখন নাই বা সেটা যে ট্রান্সফার হয়ে এখন বিএনপির সিন্ডিকেটে পরিণত হয় নাই, এই ব্যাপারে তো আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না আর কি। সরে এটা একই সিন্ডিকেটের হাত বদল হইতে পারে আর কি। একটা বিষয় আমি খুব সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ধরেন বিগত 17 বছর বা আওয়ামী লীগ যেই সময়টা ছিল, এই সময়টায় সরকারি বিরোধী যত ছাত্র সংগঠন আছে তারা সবাই একত্রে আন্দোলন করেছে, ক্যাম্পাসে তারা থাকতে পারে না বিভিন্ন সময়। এখন আসলে এই শিবির এবং ছাত্রদল প্রায়ই ক্যাম্পাসে মারামারি করতেছে, এটা আসলে কোন দিকে কী ইঙ্গিত বহন করে? এইখানে আপনার কয়েকটা জিনিস আমরা বুঝতে পারি আর কি বাহির থেকে। এক নম্বর হচ্ছে ছাত্রদলের কমিটি আসার একটা আওয়াজ আছে। যেহেতু কমিটি আসবে, এর আগে সবাই সবার পারফরমেন্স দেখাচ্ছে। এখন ক্রাইসিস হচ্ছে বিএনপি যেই দলটা, এই দলটা প্রবণতার দিক থেকে, মানে অ্যাকশনের দিক থেকে আওয়ামী লীগ থেকে খুব বেশি আলাদা না। এই অর্থে যে আওয়ামী লীগও ধরেন একটা মানিমাসলের রাজনীতি করত, বিএনপি বা ছাত্রদল তারাও কিন্তু ওই যে চাঁদাবাজির যে অর্থনীতি, রাজনৈতিক অর্থনীতি, ওই একই রাজনীতি। পার্থক্য আছে, আবার আমি এটা মিলাই ফেলছি না যে আওয়ামী লীগ আর বিএনপি একই রকম। ধরেন যে আওয়ামী লীগে একজন ধরেন শেখ হাসিনা আছে, বিএনপিতে কোনো শেখ হাসিনা নাই, মানে এইরকম স্বৈরাচার হয়ে ওঠার মতো কোনো ব্যক্তি এখানে নাই। বাট এটা টাইপ যদি দেখেন, দুইটাই পুরানো ধারার রাজনৈতিক দল, এবং তার অর্থনৈতিক যে মডিউল সেটাই চাঁদা, কালো টাকা, এইটার মডিউল। তো এখন যখন সে কমিটি পাবে, তার আগে তো তার এই পারফরমেন্স দেখাইতে হয় যে সে কত ক্যাডার পলিটিক্স করতে পারবে, কতটা তার অস্ত্রশস্ত্রের মহড়া আছে, কতটা সে বিরোধী পক্ষকে ট্যাকেল করতে পারবে, এই ধরনের একটা জায়গা আছে। তো এটা হলো ছাত্রদলের দিক। আর ছাত্র শিবিরের যেই দিন হিস্ট্রিক্যালি তো সে এক সময় ছাত্রাবাসগুলোতে দখলদারিত্বের যে ব্যাপারটা, সেটা তো সে করেছে। বিশেষ করে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাদ দেন, কিংবা জগন্নাথ ইউনিভার্সিটি, যেহেতু কোনো হল নাই, ওটা ধর্তব্য না, তারপরে এই 3টে ইউনিভার্সিটি বাদ দেন, তাহলে বাকি প্রায় সকল পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু একসময় শিবিরের আধিপত্য ছিল এবং হলগুলো তাদের নিয়ন্ত্রণে একসময় ছিল। কিংবা আপনি যে এখনও যেটা দেখবেন যে ঢাকা আলিয়া মাদ্রাসায় যে ঝামেলাটা হয়েছে, এইখানে মিডিয়া মারফত আমরা জানতে পারছি যে ওই দিনের আগ পর্যন্ত এটা শিবিরের দখলে ছিল ছাত্রাবাসটা, এবং ছাত্রদল ওই দিন মারামারি করে বা সংঘাতের মধ্য দিয়ে তারা ওইটা টেক ওভার করেছে। তাহলে যেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা দলই আসলে ওই ক্ষমতার চর্চা, এবং ওই ক্ষমতার চর্চা করতে যেয়ে দুইজনই কিন্তু কম বেশি বাড়াবাড়ি করছে। সো আগে যেই সুবিধাটা ছিল যে ছাত্রলীগ একদিকে ছিল, এই দুইটা দল শিবির, ছাত্রদল ম্যাক্সিমাম সময় একটা মজলুমের ভূমিকায় ছিল। এখন যেটা হয়ে গেছে, এখন তারা দুইটা পক্ষই কাইন্ড অফ জালিমের কাতারে আসতেছে, ভুক্তভোগী হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। কারণ তাদের আধিপত্য বা বিস্তারকে কেন্দ্র করে যে সংঘাতটা হচ্ছে, এই সংঘাতটা কিন্তু খুবই ছোট্ট একটা টিম, যদি বৃহত্তর অর্থে সামগ্রিক যদি ছাত্র জনতার কথা বলেন, তাহলে ধরেন একটা ক্যাম্পাসে 10,000 ছাত্র আছে, সেইখান থেকে হয়তো 50 জন এই কাজটা করছে দুই পক্ষ মিলে, কিন্তু ভুক্তভোগী হচ্ছে কিন্তু ওই সকল শিক্ষার্থীরা। তাদের ধরেন ক্লাস করা থেকে শুরু করে বা একটা ভয়ের সংস্কৃতি তো তৈরি হচ্ছে। ফলে আমি মনে করি যে
নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি বলে দাবি করি অন্তত, এই বাংলাদেশে এই সংঘাতের রাজনীতি মিউচুয়ালি এড়ায় চলা উচিত। এইটা যদি মিউচুয়ালি এড়ায় চলতে না পারি, তাইলে দেখা যাবে ফিউচারে আমরাই ক্ষুব্ধ হয়ে, সেটা বিএনপি মানে ছাত্রদল হইতে পারে, ছাত্র শিবিরও হইতে পারে, তারা ছাত্রলীগের সাথে আতাত করবে এবং সেইটা হবে ভাতৃঘাতী এবং আত্মঘাতী রাজনীতি। সো সেই দিকে আমাদের রাজনীতি না যাক, সেটাই আমাদের। এইটা কি আসলে অন্য কোনো তৃতীয় পক্ষের ইন্ধন কি থাকতে পারে? না, এটার কোনো তৃতীয় পক্ষের ইন্ধন নাই। এটা হচ্ছে ওই যে নিজেদের ধরেন, আপনি তো জানবেন যে ক্যাম্পাসগুলোকে কেন্দ্র করে এক ধরনের চাঁদাবাজির অর্থনীতি মোবিলাইজড হয়। এখানে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে এখানে যারা দোকান টোকান দেয়, সেখান থেকে 200 টাকা 500 টাকা আমাদের ক্ষমতাসীন ছাত্র দলের নেতারা নেন। আগে ছাত্রলীগের নেতারা নিতেন, এখন হয়তো ছাত্র দলের নেতারা নেন। আর একটা জায়গা আছে, সেটা হলো যে মেগা প্রজেক্ট যেগুলো তৈরি, ওইখানে মানে 200 কোটি 500 কোটি বা বড় বড় অ্যামাউন্ট, 2000 কোটি 4000। হ্যাঁ, ওই মেগা প্রজেক্টগুলোর একটা পার্সেন্টেজ ছাত্রলীগের জামানায়, মানে আওয়ামী লীগের জামানায় ছাত্রলীগের নেতারা নিতেন। তো এখন যেহেতু ছাত্র সংসদে অনেক জায়গায় শিবিরের একটা আধিপত্য আছে এবং অনেক জায়গায় হয়তো হলটলেও শিবিরের একটা ভালো অবস্থান রয়েছে, ফলে ছাত্রদল এই ছোট ছোট যে চাঁদার টাকা পয়সা এটা হয়তো নিতে পারছে, কিন্তু মেগা প্রজেক্টগুলো নিতে পারছে না। কারণ প্রশাসন তো এখন শিবিরের সাথে এক ধরনের নেগোসিয়েশনে যে জিনিসটা হয়তো নিউট্রাল করে ফেলতেছে। এই কারণে হয়তো ছাত্রদলের ভাইয়েরা বোনেরা খুব বেশি অ্যাগ্রেসিভ, কারণ তাদের তো এটা পাইতে হবে। এটা কি শিবির করে না? শিবির করলেও আমার ধারণা একটু সে ওই যে ধরেন যে একটু নিরিবিলি করে আর কি, আমার ধারণা। সহনশীল কায়দায় হয়তো মানে এরকম যে ধরেন সে ওই দায়িত্বে যে আছে, ওইখানে হয়তো জামাতের কোনো একজনকে ট্যাগ করলো আগে, তারপর মিউচুয়ালি তার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে থেকে একটা পদ্ধতিগতভাবে হয়তো এটা নিবে। আমি জানি না এটা নেয় কিনা, সে নিলে এইভাবে নিবে। কিন্তু ছাত্রদলের টাইপটা তো ভিন্ন, সে হলো পাওয়ার দেখায় নিবে আর কি। ওই জায়গা থেকে ধরেন একটা পার্থক্য আছে আর কি। এই যে ছাত্রদল শিবিরের ধারাবাহিক সংঘর্ষ সাম্প্রতিক কয়েকদিন ধরে চলতেছে, রোকেয়া থেকে শুরু করে এখন ঢাকা নিয়ে এসে ঢাকা কলেজে গিয়ে শেষ হলো। এর মধ্যেই আবার দেখলাম আমরা এখন রর প্রধান বাংলাদেশে ভিজিট করছে। আগে পরে পড়ছে বলে সেটা আমার আসলে খুব বেশি জানা নেই, জানি না আপনারা জানা আছে কিনা। এটার পিছনে কি কারণ থাকতে পারে? আবার দেখেন এই জিনিসটা কিন্তু অফিসিয়ালি ওইভাবে জানানো হয় নাই, সামহাও মিডিয়াতে এই খবরটা চলে আসছে। সো এটা একটা মানে যদি মানে সামগ্রিক বাস্তবতা বলেন একটা আনঅফিসিয়াল সফর, এবং তারা বলা হচ্ছে যে একটা হোটেলে অবস্থান করছেন। তো তারা কাদের সাথে মিট আপ করবেন, কোন হোটেলের ঠিক কোন জায়গায় আছেন, এই ডিটেলসগুলো কিন্তু আমরা জানি না। এখন এইটা কেন হচ্ছে, প্রেডিকশনটা কি? প্রেডিকশনটা হচ্ছে বাংলাদেশ কয়দিন আগে যে শেখ হাসিনা যে একটি কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্স করেছে এবং ওইখানে যে অডিও ভাষণ দিয়েছে, এবং ওইটার যে প্রতিক্রিয়া বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দেখিয়েছে, ওইটার রিয়াকশন মানে পজিটিভ অর্থে। অর্থাৎ আমি মনে করি যে এই ঘটনায় বাংলাদেশ সরকারের বা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা আপার হ্যান্ডে থাকার ব্যাপার, বিজয় হয়েছে। বিজয়টা কি? সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সুস্পষ্টভাবে ভারতকে বার্তা দিয়েছে যে তোমার এই কাজটা হয় না, এটা আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বিরোধী। বিশেষ করে সেখানে যে শেখ হাসিনার যে প্রত্যর্পণের যেই প্রক্রিয়াটা শুরু হওয়ার কথা, সেইটা যে বাংলাদেশ সরকার ইন্ডিয়াকে চিঠি দিয়েছে, সেই চিঠির কোনো রিপ্লাই না পাওয়া, তারপরে ধরেন যে বাংলাদেশে এরকম একটা ম্যাসাকারের সাথে জড়িত এবং যার আসলে রায় হয়েছে ফাঁসির, তাকে ভারতে এভাবে শেল্টার দিয়ে সেখানে রাজনৈতিক প্রক্রিয়া করতে দেয়া, এইটা যে বাংলাদেশের স্বার্থ বিরোধী, এটা খুব ক্লিয়ারলি তারা বলেছে এবং একটা কড়া বার্তা দিয়েছে। এই বার্তার ফলে ভারতের একটা বোধোদয় হয়তো হয়েছে। বোধোদয়টা কি? যে ভারত কিন্তু অলরেডি অনেক বেশি বন্ধুহীন হয়ে পড়েছে, আস্তে আস্তে করে তার প্রতিবেশী দেশগুলো তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন অনেকেই বলেন যে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের 3 দিকে ভারত ইত্যাদি ইত্যাদি। বিষয়টা উল্টায়ও দেখা যায়। বাংলাদেশ হচ্ছে ভারতের অনেক বড় বাজার, যেখানে তারা বাণিজ্য করেন, যেখানে তারা প্রোডাক্ট সাপ্লাই দেন। আমরা ভোক্তা। আমরা যদি ধরেন টেকনিক্যালি আপনি চিন্তা করেন, তারা যেই প্রোডাক্টগুলো দেন, এই প্রোডাক্টগুলো আমরা চাইলে হয়তো একটু দামে 19-20 হবে, কিন্তু আমরা অন্য দেশ থেকেও নিতে পারি। সেইটা না নিয়ে যে তাদের কাছ থেকে নিচ্ছে, এটা তো তাদের ব্লেসিং। এবং এই সম্পর্কটা যদি আরও বেশি খারাপ হয় এবং এই বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি কোনো ধরনের এমবার্গো আরোপ করতে থাকি, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত ভারত হবে। ফলে আমার ধারণা যে যেই তিক্ত জায়গায় গিয়েছে অলরেডি বাংলাদেশ ভারত সম্পর্কটা, সেইটা কিছুটা হয়তো নর্মালাইজ করার জন্য রয়ের প্রধান বাংলাদেশে এসে থাকতে পারেন এবং তিনি
এখানকার যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে হয়তো এক ধরনের নেগোসিয়েশনের মধ্য দিয়ে হয়তো নতুন কোনো পথ বাতলানোর চেষ্টা করবেন। তো 1 নাম্বার বলবো যে এইটা সরকারের কঠোর পদক্ষেপের কারণে প্রধান বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন, এবং আশা করি যে তিনিও বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন যে বাংলাদেশ আর হাসিনার আমলের বাংলাদেশটা নাই। এখানে একটা রেসপেক্টফুল ওয়েতে এবং উইন উইন সিচুয়েশনে আসলে বাংলাদেশের সাথে ডিল করতে হবে। এবং বাংলাদেশের যদি কোনো গোয়েন্দা সংস্থার সাথে তাদের মিটিং হয়, সেক্ষেত্রেও আমি গোয়েন্দা সংস্থার যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই যে গার্ডসটা বাংলাদেশ অলরেডি দেখিয়েছে এটা যেন অব্যাহত থাকে। এবার একটু আমরা আবার আসি এই আমাদের শিক্ষার পরিবেশ নিয়ে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে আজকের দিনেই ফেসবুকে এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে এনটিআরসির মাধ্যমে আগে যেই শিক্ষকগুলো নিয়োগ হতো সেটা এখন কমিটির হাতে দিয়েছে। যদি এটা কমিটির হাতে দিয়ে দেয় তা সেক্ষেত্রে আসলে শিক্ষার ব্যবস্থার কি কোনো ধরনের হুমকি আপনি দেখেন কিনা? এইখানে আমি দেখি যে ইতিবাচক নেতিবাচক দুইটা দিকই আছে। আমাদের যে এনটিআরসির মাধ্যমে সারা দেশে যেই প্রক্রিয়ায় নিয়োগ হতো এইটা সায়েন্টিফিক্যালি যে খুব ভালো ছিল এই মানে কিন্তু উত্তীর্ণ ব্যাপার ছিল না। কেন আমি আপনাকে বলি, ধরেন তখন সনদ পাওয়ার পরে যখন গণবিজ্ঞপ্তি জারি হইতো বিভিন্নজন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতো, দেখা যাইতো যত গ্রাম তত হচ্ছে এদের দ্বারা যাদের সিরিয়ালটা দূরে তারা অ্যাপ্লাই করতো। তার মানে মেধাবীরা মানে কম্পারেটিভলি মেধাবীরা সবাই শহরে থাকতে চাইতো, তাহলে গ্রাম অবহেলিতই থাকতো, এরকম একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় হচ্ছে মানে যেই প্রতিষ্ঠানে যেই ক্যালিভারের টিচার দরকার, যেটা ওইখানকার ম্যানেজমেন্ট এবং ওইখানকার শিক্ষকেরা ফিল করেন, সবসময় তারা সেই ক্যালিভারের লোক নিতে পারতেন না, কারণ সে নিজেও জানে না কে এইখানে লটারি বা ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবেন। তৃতীয় যে জিনিসটা দেখেন, যেহেতু অনেক বেশি অ্যাপ্লাই করার একটা প্রবণতা ছিল, যেহেতু সে একটু পিছনের সিরিয়াল, তো র্যান্ডমলি অনেক অ্যাপ্লাই করতো যেখানে হয়। তো একটা লোকের বাড়ি ধরেন বাগেরহাটে, সেই রকম অ্যাপ্লাই করতে করতে যে কথার কথা সুনামগঞ্জে টিকছে। এখন সুনামগঞ্জে টিকার পরে তার বেতন কিন্তু ওই ধরেন অ্যারাউন্ড 15-20 হাজার টাকা। এখন ওই সুনামগঞ্জ শহরে হয়তো বাসা ভাড়াই আছে আপনার ধরেন 5-7-10 হাজার টাকা। এরপরে তিনি ফ্যামিলি নিয়ে ওখানে থাকা, জীবিকা নির্বাহ করা, এটা কিন্তু পসিবল না। আপনি বলতে পারেন যে এখানে টিউশনি করবে বা ব্যাস পড়াবে, এটা কিন্তু ওই যে কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান বা ইংলিশ, ম্যাথ এই সাবজেক্টের বাইরে এই জিনিসটা নাই। তাইলে সাইন্টিফিক্যালি তো এটা উত্তীর্ণ ব্যাপার না। এই জন্য মানে আমি হচ্ছে এই যে পদ্ধতি এটা তো এখনও ফাইনাল হয় না, পদ্ধতি পরিবর্তন করে যদি এটাও করে যে আগের মতো যে সনদ দিবে যে সে মিনিমাম একটা স্ট্যান্ডার্ডে আছেন, এবার ওইখানকার ম্যানেজমেন্ট যারা আছে তারা নিয়োগটা মানে করবেন, তাদের যেই ধরনের লোক দরকার দরকার ওইটার বেসিসে। কিন্তু ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিসটা হচ্ছে আমাদের সামগ্রিক দুর্নীতি প্রবণতার মধ্যে। এখন কি হবে, ওই যে লোক ম্যানেজমেন্টের আসলে সভাপতি সেক্রেটারিকে ওইখানকার বিএমপি নেতারা, তারা নিয়োগটা কিভাবে দিবেন? বা আগে কিভাবে হতো? আগে ওই আমলে 50,000 1 লাখ টাকা ঘুষ হইতো। তো এখন তো রেট বাড়ছে, বা এই সরকারের তো বলা হয় অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়েও রেট বেশি। তো এখন দেখা যাবে এরকম একটা 15-20 হাজার টাকার একটা চাকরির জন্য হয়তো বিএমপির নেতারা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ চেয়ে বসবেন। ক্রাইসিসটা ওই জায়গায়। এই জন্য অলরেডি কিন্তু এটা একটা রিয়াকশন দেখা দিয়েছে, কারণ কম্পারেটিভলি ফ্রেশ ওয়েতে এইভাবে একটা নিয়োগ ছিল যে একটা গণবিজ্ঞপ্তি, সেখানে আবেদন করলে এটার মধ্য দিয়ে চাকরিটা হবে। তার মানে মূল ক্রাইসিস কিন্তু এই ঘুষের দেয়া না দেওয়ার ব্যাপারে। এখানে কোয়ালিটির আলাপটা কিন্তু আমরা কেউ আসলে করছি না। সো আমি মনে করি এখানে সরকারেরও যদি এই ধরনের কোনো নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, স্ট্রিক্টলি এই ব্যাপারে আগে তাদের নিজের কাছে নিজে কনফিডেন্স গ্রো করতে হবে যে এটার সাথে কোনো চাঁদাবাজি মানে ঘুষের লেনদেনের সম্পর্ক তৈরি হবে না। তো সেটা তো পারছে না। মির্জা ফখরুল আলম কিন্তু কিছুদিন আগে বলছেন যে মানে তারেক রহমান ছাড়া কারো মধ্যে তিনি আসলে পজিটিভ ভাইব দেখছেন না। প্রধানমন্ত্রীর সচিব ওইটা কথা, হ্যাঁ, তার মানে তো সুস্পষ্টভাবে এইখানে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় রয়েছেন তারা সুস্পষ্টভাবে তাদের তৃণমূলের নেতাকর্মীদের একটা ঘুষ খাওয়ার আঞ্জাম এখানে তারা করছেন। ফলে আমি মনে করি যে বর্তমান সিস্টেম যেটা আছে সেটাও যদি থাকে, এটারে আরও কীভাবে আরও ইফেক্টিভ করা যায়, বিশেষ করে যারা শহরে জব করবেন তাদেরকে স্পেশাল কোনো বোনাসের ব্যবস্থা করা যায় কিনা লাইফস্টাইলের সাথে মানে ম্যাচ করে। আবার যারা গ্রামে যাবেন তাদেরকেও গ্রামে থাকার ব্যাপারে কোনো প্রণোদনা দেওয়া যায় কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে এবং পারফেক্ট লোকটা কীভাবে নিয়োগ দেওয়া যায় সেই জিনিসটা ধরেন এনশিওর করা দরকার।
আর যদি আবার সিস্টেম পরিবর্তন করে আগের সিস্টেমে যান, তাহলেও এখানে ঘুষের কোনো লেনদেন হবে না, সেটার নিশ্চয়তা এবং এই রকম পাবলিকের সাথে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আসলে এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়াটা খুব জরুরি। এই যে সরকারগুলো ডিসিশন এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, আপনি চিন্তা করেন এই যে ছেলেমেয়েরা সারা দেশে পড়ালেখা করবে, তারাই তো আবার এই দেশের নাগরিক এবং এটার সংখ্যাটা তো অনেক। এদের ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, এদের কারোর সাথে আলাপ করতেছেন না, কোনো শিক্ষকদের সাথে আলাপ করতেছেন না, শিক্ষক সংগঠনের সাথে আলাপ করতেছেন না, শিক্ষাবিদদের সাথে আলাপ করতেছেন না, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই ধরনের গণবিরোধী যে প্রবণতা, এটা থেকে সরকারের বের হয়ে আসা উচিত। 6 মাস হয়েছে, তো আমরা কঠোর কথা বলা উচিত না, কিন্তু এটা যদি না হয় যে যাহা কিছু মনে চায় তাহা কিছু চাপিয়ে দেওয়া যায়, তাহলে আসলে হাসিনা না হয়ে উঠতে পারলেও অ্যাজ এ পার্টি বা সিস্টেম আকারে এটার মধ্যে হাসিনা তন্ত্র কিন্তু জেঁকে বসবে। তখন এটা সুইসাইডাল হবে। হাসিনা তো গুলি করে করে আগায় যেতে পারছে, তারেক রহমান তো সেটা পারবেন না, ফলে এটা মানে বুমেরাং হবে বা কলাপস করবে, যেটা আমরা চাই না। এই যে আপনার রর বিষয়টা আলাপ করছিলাম, এর মধ্যে ধরেন আপনি বলছেন যে সম্পর্ক উন্নয়ন বা অন্য কোনো ইস্যু থাকতে পারে, কিন্তু কিছুদিন পরেই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে আমরা বরাবরই শুনে আসছি ভারতের একটা বিশাল সংযোগ মানে পেছনে ছিল। এবারের নির্বাচনে কি আপনি কি মনে করেন কিনা যে রাষ্ট্রপতি নির্বাচনে আসলে এরকম তাদের কোনো ধরনের এজেন্ডা থাকতে পারে সেটা নিয়ে? রাষ্ট্রপতি নির্বাচনটা তো আসলে খুব বেশি নির্বাচন, এটা আপনিও জানেন আমিও জানি, এটা অনেকটা ভনিতার মতো। ভনিতার মতো হলে তো একটা সাপোর্টিং এর একটা কারণ হচ্ছে ওই যে ফ্লোর ক্রস করা যায় না, যে দলের সংসদ সদস্যরা সেই দলেই ভোট দিতে হবে। সো বিএনপি যাকে মনোনয়ন দেবে সেই হয়তো জিতে যাবে, ব্যাপারটা অনেকটা ওই রকম। কিন্তু এখানে যেটা দেখার ব্যাপার যে ধরেন আলোচনাটা কি নিয়ে হচ্ছে, আলোচনাটা হচ্ছে যে বিরোধী দলের ক্যান্ডিডেট নিয়ে, কারণ সরকারি দল যাকে দিবে সে তো আলটিমেটলি জিতে যাবে, সো এটা নিয়ে আলাপ নেই। তো বিরোধী দলের যে ক্যান্ডিডেট কর্নেল অলি সাহেব, আর আপনি এটার সাথে আবার রয়ের একটা সম্পর্ক মানে কোনো কানেকশন আছে কিনা জিজ্ঞেস করছেন, আমি জানি না কোনো কানেকশন আছে কিনা। যদি কোনো কানেকশন থেকে থাকে তাহলে অলরেডি জিতে গেছে। কেন জিতে গেছে? কারণ হচ্ছে এক নাম্বার হচ্ছে এনসিপি জামাত, তারা এই দুইটা পার্টি যদি ওইখানে গুরুত্বপূর্ণ বলি বা বাংলাদেশ খেলাফত মজলিসের কথাও যদি বলি, তারা তো তাদের একেবারে নিজস্ব কোনো ক্যান্ডিডেট এখানে আসলে থ্রো করতে পারেন নাই। তারাও এক ধরনের টোকেনিজমের দিকে গেছেন যে একজন মুক্তিযোদ্ধা বা প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা, তাকে তাদের পিক করতে হয়েছে। কিন্তু এই পিক করা ব্যক্তি আবার অন্যদিক থেকে যদি আপনি দেখেন, দীর্ঘদিন তিনি তো এক ধরনের জামাত বিরোধী রাজনীতি করেছেন, ইসলামী রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করেছেন, যদিও তিনি এগুলো নিয়ে এখন পাবলিকলি তার মানে অ্যাপোলজি এক ধরনের দিয়েছেন। কিন্তু এই ব্যক্তিকে কিন্তু আপনি জানেন বিভিন্ন সময় মানে বাংলাদেশের খুব গুটি কয়েকজন ব্যক্তি, তিনি একজন আর বঙ্গবীর কাদের সিদ্দিকী, এদেরকে নরেন্দ্র মোদী, ভারতের যে গভর্নমেন্ট, ইভেন বিজেপির যারা নেতা, তারা এই ধরেন জন্মদিনের শুভেচ্ছা জানায়, এই পর্যায়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক এদের সাথে। তো তেমন একজন ব্যক্তি আসলে প্রার্থী হয়েছেন সোকল্ড ভারত বিরোধী রাজনীতি যারা করেন এখানে জামাত, এনসিপি, তাদের মানে রাষ্ট্রপতি পদে মনোনয়ন তিনি পেয়েছেন। ফলে যদি আপনি বলেন এটার সাথে রয়ের কোনো সংশ্লিষ্টতা আছে নাকি, তাহলে র তো অলরেডি জিতে গেছে, কারণ তাদের পছন্দের প্রার্থী এখানে জামাতের বা এনসিপির প্রার্থী হিসেবে এখানে মনোনীত হয়েছেন। সো আমি বলবো যে এইখানে অলরেডি র গেইনার আর কি। না, বিষয়টা হলো যে ধরেন বিএনপিরও তো সবার তো আর এই চীনপন্থী বা XYZ অন্য রাজনীতি যারা করে তাদের কোনো না কোনো দেশের সাথে তাদের কানেকশন থাকে। এখন মোটামুটি আলোচিত আছে বিএনপির কেন্দ্রীয় হেভিয়েট অনেক নেতা নেত্রী আছেন যাদের সাথে ভারতের সাথে ভালো একটা লিয়াজোর মেনটেন তারা করে, যাদেরকে নিয়ে রাষ্ট্রপতি ভাবা হচ্ছে বা বিভিন্ন মিডিয়া আলোচনা আসছে, এই তালিকা তো তাদের নামও আছে। এমন হতে পারে যে ধরেন আপনি চিন্তা করছেন এক্স ওইখানকার প্রেসক্রিপশন অনুযায়ী জেটকে মনোনয়ন দিল না, এটা হইতে পারে, এটা বুঝতে পারবো আমরা যখন বিএনপি অফিসিয়ালি কাদেরকে মনোনয়ন দেয় ওইটার উপরে বেসিস করে। কিন্তু আপনি দেখবেন যে মানে বিএনপির মতো পার্টিগুলোতে যে জিনিসটা হয়, এখানকার সম্ভাব্য প্রার্থী যাদেরই আপনি বলবেন, সেটা মির্জা ফখরুল ইসলাম হোক বা XYZ যাই হোক, এদেরকে আপনি ওই ক্লিয়ার কাট ওইভাবে মানে আইডেন্টিফাই করতে পারবেন না যে সে কোন পন্থা বা কোন জায়গায়, কারণ তাদের একটা পার্টি আইডেন্টিটিটাই বড় হয়ে গেছে। এবং বিএনপির তো একটা ভারতের ব্যাপারে একটা ক্রিটিক্যাল অবস্থান সবসময় আছে, বিশেষ করে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের তো একটা
বাংলাদেশপন্থী যে রাজনীতি, অর্থাৎ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের খুব সুস্পষ্ট অবস্থান ছিল, এবং তাদেরই ধরেন এক ধরনের সঙ্গী সারিতে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আরও যারা নাম আলোচিত হচ্ছে। সো এইটা বলার সুযোগ নেই যে একেবারে যে তারা কারো প্রেসক্রিপশনে হচ্ছেন, বরং এইখানে হয়তো দলের লাভ লসের একটা ইকুয়েশন হচ্ছে। আর মৃদুভাবে কিছু ক্ষেত্রে ধরেন ডক্টর ইউনূসের কথা আসছিল, যদি ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হয়ে থাকেন তখন আমরা একটা মন্তব্য দিতে পারবো, সেটা ওয়েস্টের চয়েস হিসেবে আমরা আখ্যায়িত করতে পারবো। এবং এই আলোচনাটা হয়তো এই জন্যই হচ্ছে যে ধরেন এখানে বাংলাদেশে তো এখন সামগ্রিক অর্থে ওয়েস্টের প্রভাবটা অনেক বেশি। সো তিনি হলে আমাদের অবাক হওয়ার কিছু থাকবেন না, কিন্তু ওই যে সেটাও কর্নেল অলির মতো হবে আর কি, পার্টির বাইরে থেকে কাউকে কাইন্ড অফ মনোনয়ন দেওয়া আর কি, যদিও কর্নেল অলি সাহেব তো জোটে আছেন। সো আমি ব্যক্তিগতভাবে চাই হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির কোনো বর্ষিয়ান রাজনীতিবিদই আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসুক। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা তখন শুনছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাঈম আহমেদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।